এমন কি করেছি যে তুই আমাকে মা বলে পরিচয় দিতে চাস না? ঠিক বলেছো তুমি, আমি তোমাকে মা বলে পরিচয় দিতে চাই না। যে অন্যের সাথে মিলে নিজের মেয়ের সংসার ভাঙতে চায়, একটা ছেলে শুধুমাত্র তার বংশ পরিচয় নেই বলে তার বাড়িতে গিয়ে অপমান করে আসে, তাকে আমি নিজের মা বলে পরিচয় দিতে চাই না। যে মানুষের মানসিকতা এতটা নিচ, সে কখনো আমার মা হতে পারে না। মনে আছে সে কথা যেটা বলেছিলে আমাকে শেষ দিন, যে তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সুগার সাথে সংসার বাঁধলে যেন কখনো তোমাকে নিজের মা হিসেবে পরিচয় না দিই? মনে আছে সে কথা? একটা অনাথ ছেলেকে যদি আপন করে নিই তবে সেদিন থেকে আমি অনাথ, তুমি বলেছিলে এই কথাটা। হ্যাঁ, সেই দিনই তোমার মেয়ে হিসেবে মরে গিয়েছি। কি জানিস ভাইয়া, সুগার আছে এই অবস্থার জন্য কে কতটা দায়ী আমি জানি না, তবে সবচেয়ে বেশি দায়ী এই মানুষটা, তোর মা। তোমার জন্য আজ সুগা এখানে, তোমার জন্য আজ আমাদের জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেছে, তোমার জন্য একটা বোনকে তার ভাইয়ের কাছ থেকে এতটা দূরে থাকতে হয়েছে। দেবতীর এই অবস্থার পিছনে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তোমার অবদানও কিছু কম নয়। তোমাকে দেওয়া প্রতিজ্ঞা রাখতে সুগা আমাকে দূরে সরিয়েছিল, আর ওর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছিল। সব তোমার জন্যই হয়েছে। এসব বলতে বলতে জিমিন হাঁপাতে লাগলো। জাংকুক যেন পাথর হয়ে গেছে। জাংকুক যেন এইসব কিছু বিশ্বাসই করতে পারছে না। কিন্তু মিসেস জিনের নিচু হয়ে যাওয়া মাথাটা আর জিমিনের কথার সত্যতা জাহির করছে। জাংকুক চুপ করে বসে পড়ল। নিজের কাছের মানুষগুলো করা এই কাজগুলো যে ওকে কতটা আঘাত দিচ্ছে তা প্রকাশ করতে পারছে না আজও। জিমিন নীরবতা ভঙ্গ করে বলল, ভাইয়া ওটাকে চলে যেতে বল এখান থেকে। আমি আমার সুগার আশেপাশে ওনার অস্তিত্ব যেন দেখতে না পাই। জিমিনের কথা শেষ হওয়ার আগে ডক্টর বের হয়ে আসলেন। পেশেন্টের বাড়ির লোক কারা? আমি ডক্টর, আমি ওনার স্ত্রী। ওনার অবস্থা এখন অনেকটা স্টেবল, আর কয়েক ঘন্টার মধ্যে হয়তো হোশ ফিরবে। তবে মাথায় যেহেতু আঘাত লেগেছে তাই আমরা শিওর নই। কিন্তু কিন্তু কি ডক্টর? ওনার মেমোরি লস হতে পারে, আবার নাও হতে পারে। এখন কিছু বলা যাচ্ছে না, তবে জ্ঞান ফিরলে সেটা বোঝা যাবে। জিমিন চুপ করে গেল, তবে ডক্টরের কথায়ও ভয় পেল না। সুগা সুস্থ আছে, ওটাই অনেক ওর কাছে। সুগা যদি সবকিছু ভুলে যায়, ইভেন ওকেও যদি ভুলে যায়, তাতেও ওর কিছু যায় আসে না। সুগাকে ভালোবেসে আবার আগলে নেবে। চোখ বন্ধ করে জোর একটা শ্বাস নিল। এতক্ষণ পর নিজের মনটা শান্ত হয়েছে। জাংকুক মাঝখানে একবার বাড়ি গিয়েছিল, মিসেস জিনকে ছেড়ে দিয়ে আবার ফিরে এসেছে। জাংকুক অনেকবার বলার পরেও তে থেকে গেছে হসপিটালে। কিছুক্ষণ পর কেবিন থেকে একজন নার্স বেরিয়ে আসলো। পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা ভেতরে যেতে পারেন। সবার আগে জিমিন ভেতরে ছুটে গেল। জিমিনের পিছন পিছন তে জাংকুকও গেল। জিমিন ভেতরে ঢুকে দেখলো সুগা অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। জিমিন ধীর পায়ে এগিয়ে গিয়ে পাশের একটা টুলে বসলো। সুগা? সুগা চোখ বন্ধ রেখে ক্লান্ত স্বরে বলল, চলে যাও জিমিন। কেন এসেছো আমার কাছে? তোমাকে তো আমি চলে যেতেই বলেছিলাম। এরকম কেন করছো সুগা? একবার আমার কথা ভাবলে না তুমি? তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম বলো তো? সুগা চুপ করে রইল। সুগাকে চুপ থাকতে দেখে জিমিন অভিমানী হয়ে বলল, ঠিক আছে সুগা, তুমি এখন আমাকে দেখতে চাও না তাই তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ভালো থেকো তুমি। জিমিনের কথা শুনে সুগা চোখ খুলে থাকালো। তখনই জিমিন সুগার হাত ধরে কেঁদে ফেলল। তোমার সাহস হলো কি করে সুগা, যে তুমি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিলে? মনে নেই কি বলেছিলাম আমি? তুমি যেদিন আমাকে ছেড়ে চলে যাবে সেদিন আমারও শেষ দিন হবে, ভুলে গেলে তুমি? সুগা জিমিনের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। মেয়েটার কি হাল হয়েছে এই কিছু সময়ের মধ্যে? সুগা জিমিনের গালে হাত দিয়ে বলল, কি অবস্থা করেছে তুমি নিজের এইভাবে? জিমিন সুগার হাতে কিস করলো। তুমি ঠিক হয়ে যাও, আমিও সুস্থ হয়ে যাব, প্রমিস। একটু পরে তে জাংকুককে দেখতে পেয়ে সুগার আগের কথাগুলো মনে পড়ে গেল।
জিমিন, তুমি যাও, আমাকে আমার মতো ছেড়ে দাও, আমি ঠিক আছি। জিমিন পেছন ফিরে দেখে দেখে বসলো সুগার মনে এখন কি চলছে। জিমিন সরে যেতে যেতে এগিয়ে এসে বসলো। তুমি এমন করতে পারো না সুগার। আমার জন্য যদি তোমার কিছু হয়ে যেত তবে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতাম না। অতীত ভুলে যাও সুগার। তুমি চলে গেছিলে বলেই আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার রূপে জাঙ্কুককে পেয়েছি। আর এখন আবারও একবার আমার কোলজোড়ে কেউ আসতে চলেছে। কিন্তু তুমি আমার জন্য জিমিনকে কষ্ট দিতে পারো না। মেয়েটাকে দেখো একবার, এই কয়েক ঘন্টার মধ্যে কি অবস্থা করেছে নিজের। আজ আমি জিমিনকে দেখে প্রথমবার অনুভব করেছিলাম যে আমি আসলে তোমাকে কোনোদিনও মন থেকে ভালোই বাসিনি। ভালো তো আমরা তাকে বাসি যাকে হারাতে আমাদের ভয় হয়, ভয় লাগে, কিন্তু তোমাকে কোনোদিনও হারানোর ভয় আমার মনে আসেনি। আমি একমাত্র জাঙ্কুককে হারাতে ভয় পাই। তোমার প্রতি যা ছিল তা কেবল কিছু সময়ের আকর্ষণ, বইকে আর কিছুই নয়। কিন্তু জিমিনকে দেখো, হাত বেয়ে রক্ত ঝরেছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। ওর কেবল একটাই কথা ছিল, ও সুগাকে ফেরত চাই। তুমি তার ভালোবাসাকে এভাবে অবহেলা করতে পারো না। এই অধিকার তো তোমায় কেউ দেয়নি বলো সুগা। আমি আর ওই লোকটা মিলে যা করেছি তা মনে পড়লে আমার ভীষণ অস্বস্তি হইতে। তোমরা আমাকে ক্ষমা করে দিলেও আমি নিজে নিজেকে ক্ষমা করতে পারি না। আমি যে এক জঘন্য খুনের ছেলে তা ভাবলেও অসহ্য ঘৃণা লাগছে আমার। আমিও তো কম অপরাধ করিনি সুগা, তোমাকে দিনের পর দিন দোষী করেছি, কিন্তু আমি তোমার মতো স্বার্থপর হতে পারিনি। কারণ আমি জানি জাঙ্কুক ওর পরীকে ছাড়া জীবন্ত লাশ হয়ে যাবে। তুমি তো জিমিনকে ভালোবাসো, তাহলে তুমি ওর সাথে কিভাবে এটা করতে পারো? ভুলে গেছো তুমি যার একা নয়, তোমার সাথে আরো একজন জড়িয়ে আছে। সুগা জিমিনের দিকে তাকিয়ে মুখ নামিয়ে নিল। আবারও নতুন করে অপরাধবোধ জাগছে ওর ভিতর। সত্যি বলতে সুগা একবারে জিমিনের কথা ভাবেনি, তখন কেবল নিজেকে শেষ করে দেওয়ার নেশা চেপে গিয়েছিল। তুমি জানো না বৌদি, সুগা আমাকে ভালোই বাসে না, আমি শুধু ওর জন্য পাগল। জিমিন, এসব কি বলছো? ঠিক বলেছি, তুমি আমাকে একটুও ভালোবাসো না। সুগা, নাও এবার জলদি সুস্থ হয়ে যাও, তারপর আমার বোনের মান ভাঙাও, নইলে কিন্তু আমি তোমার উপর 3rd ডিগ্রি টর্চার করব। তার দরকার নেই ভাইয়া, এই ঘাটতেরা লোকটার উপর ওরকম টর্চার করে লাভ নেই। ওনার ওষুধ আমার কাছে আছে, ইনি শুধু রোমান্টিক টর্চারকে ভয় পায়। সুগা জিমিনের দিকে অসহায়ভাবে তাকালে তেয়ার জাঙ্কুক হেসে উঠল। এই, তোমরা ভাই বোন মিলে সুগাকে ভয় দেখাচ্ছ কেন? ভুলে যেও না এখানে সুগার সাপোর্টার হিসেবে আমিও আছি। সুগা কিন্তু একা নয়। সুগা জল ভরা চোখে তের দিকে চেয়ে আছে। দেখো সুগা, তোমারও কেউ নেই, আমারও কেউ নেই, একমাত্র আমাদের ভালোবাসার মানুষগুলো ছাড়া। আমি তোমার কেউ নাই বা হলাম, তুমি আমার ভাই হিসেবে একটু তো পাশে থেকো। চলো, হয়ে গেল, ভাই বোন মিলে বিপরীত পার্টি, আর আমরা আরেক পার্টি। বিছানায় হেলান দিয়ে বই পড়ছে সুগা। কয়েকদিন আগে ওর হাতের ব্যান্ডেজ কাটা হয়েছে, কিন্তু মাথায় এখনো ব্যান্ডেজ আছে। ডক্টর বলেছে পুরোপুরি সুস্থ হতে আরো কয়েক মাস লাগবে। সুগা কিছুক্ষণ পর পর মুখ বেজার করে দরজার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর জিমিন ঘরে ঢুকতেই সুগা বইটা বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ল। জিমিন সেটা দেখে হেসে উঠল। কেউ কি মন খারাপ করে রয়েছে আমার উপর? না তো, কারণ মন খারাপ হলে তোমার কি? তুমি যাও, আরো কিছুক্ষণ পরে শুনিস থেকে। নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত ছিলাম, তাই তো দেরি হলো। কি এত ব্যস্ত ছিলে? গল্পই তো করছিলে, সবাইকে পেয়ে আমাকে ভুলে গেছো। ওরে বাবারে, রাগ হয়েছে দেখি। নিচে বৌদি এসেছিল আর এটা আমাকে দিয়েছে। টেবিলের উপর থেকে একটা বক্স তুলে নিল জিমিন। এটা তো আমার মায়ের গয়নার বক্স, এটা তো আমি তেকে দিয়েছিলাম। হ্যাঁ সেটাই, বৌদি ফেরত দিতে এসেছিল, তাই জন্য কথা বলছিলাম। কিন্তু তোমার পারমিশন ছাড়া একটা কাজ করেছি।
কি কাজ? দেখো, এই গয়নাগুলো তো তুমি ভালোবেসে বৌদিকে দিয়েছিলে, তাছাড়াও তোমাকে ভাই ডেকেছে। তোমাদের রক্ত সম্পর্ক না থাকুক, ভাই যখন ডেকেছে, মায়ের জিনিস তো মেয়ের কাছে থাকতেই পারে। তাই কিছু গয়না আমি বৌদিকে দিয়ে দিয়েছি। সুগা জিমিনকে নিজের পাশে বসালো। ওটা তো আমি তাকে দিয়েছিলাম। ও যখন মনে করেছে যে এটা তোমার প্রাপ্য, তাই ও ফেরত দিয়েছে। এবার তোমার জিনিস তুমি যাকে খুশি দিতেই পারো। তোমাদের মাঝে আমি পড়তে চাই না। আর তের কাছে থাকা বা তোমার কাছে থাকা, তাতে কিছু যায় আসে না। উফ, আমি তো ভাবলাম রাগ করবে। এবার মাথায় হাত বলে দাও তো আমি ঘুমাবো। কাল ভাই আসবে বলেছে, তোমার সাথে নাকি জরুরি কথা আছে। জরুরি কথা? কিন্তু কেসের ব্যাপারটা তো মিটে গেছে। আমি জানি না, তবে বলেছে আসবে। এর জন্যই পুলিশের বোনকে বিয়ে করা উচিত নয়। সবসময় ভয় লাগে। এই বুঝে পুলিশ এসে তুলে নিয়ে গেল। কি বললে? কাল ভাই আসুক, তোমার খবর আছে দেখো। কাল যদি তোমাকে ছেড়ে না চলে গেছি। জিমিনের বকবক করা বন্ধ হয়ে গেল। সুগারও জানা আছে জিমিনকে কিভাবে চুপ করাতে হয়। এই যে পুলিশ মশাই, আপনার কি কাজ শেষ? তে আর একটু, তুমি কি সুগার বাড়ি থেকে বের হয়ে গেছো? ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও। জাঙ্কুকের এমন কথা শুনতে কলটা কেটেই দিল। আসলে কথা ছিল তে যখন সুগার বাড়ি থেকে ফিরবে, তখন যেন জাঙ্কুকে কল করে ডাকা হয়। দুজন একসাথে মেলায় যাবে আর অনেকগুলো গল্পের বই আর আচার কিনবে। কিন্তু জাঙ্কুকের কথা শুনতে মনে হলো সে কিছুই মনেই রাখেনি। তে বাড়িতে এসে ফ্রেশ হয়ে চুপটি করে শুয়ে রইল। তে পেটে হাত দিয়ে মনে মনে বেবির সাথে কথা বলছে। শোনো বাবু, আজকে তোমার পাপার সাথে একদম কথা বলবে না। তোমাকে যদি হামিদি সরি বলে তাও না। তোমার কিন্তু আমার পক্ষে থাকতে হবে, ঠিক আছে? এর মধ্যে জাঙ্কু ঘরে প্রবেশ করলো। কিতে, আমাকে কি মনে মনে বকছে নাকি? তে তো চুপ করে শুয়ে আছে। জাঙ্কুকের হাতে একটা ব্যাগ ছিল, সেটা টেবিলে রেখে তের কাছে এসে থেকে শোয়া থেকে বসিয়ে দিল। কি হয়েছে তে, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে নাকি? বলেছিলাম এখন ওই বাড়িতে ওসব দিতে যেতে হবে না। শুনলে না আমার কথা? তে, বেবি ঠিক আছে তো? তে মাথা নিচু করে ছোট্ট করে উত্তর দিল, তে মন খারাপের কারণ বুঝতে পেরে জাঙ্কুক ব্যাগটা তের কাছে এনে দিল। চোখের ইশারায় বলল ব্যাগটা খুলে দেখতে। তে ব্যাগটা খুলে খুশিতে আগে জাঙ্কুক একটা কিস করে বসলো। আসলে মেলা এখন অনেক, ডেকে এখন বোঝালেও বুঝবে না। এখন তো তার বাইনারও শেষ নেই, যদি তের গায়ে লেগে যায়। তাই জাঙ্কুক থানা থেকে আসার সময় নিজেই গল্পের বইয়ের আচারগুলো কিনে নিয়ে এসেছে। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখলো তে অলরেডি আচার খেতে শুরু করেছে। জাঙ্কুক থেকে এক মনে দেখছে। আসলে মেয়ে মানুষ যখন প্রেগনেন্ট থাকে, তখন তাকে কত সহজে আনন্দ দেওয়া যায়, কত ছোট ছোট জিনিসে খুশি হয়ে যায় তারা। সেটাই ভাবছে। জাঙ্কুক, তুমি একটু খাও না। তোমার আচার তুমিই খাও, পরে বলবে আমি একা সব খেয়ে ফেলেছি। ঠিক কটমট করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কি দেখছে এভাবে? তোমাকে কেন? তোমার চোখ লাল হয়ে গেছে জাঙ্কুক, মাথা ব্যথা করছে। বললেই তো হয়, একটা ব্ল্যাক কফি করে এনে দিতাম। আমার হাত পা কি অবশ হয়ে গেছে জাঙ্কুক? আজকাল নাকি তুমি কিছুই বলো না আমায়। তেল রাগ হয়েছে বুঝতে পেরে তেকে খাটে এনে হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর তেল কোলে মাথা রেখে শুয়ে পড়লো। তে, তুমি এসব কি বলছো? আর কখনো এরকম কথা বলবে না। এখন তোমার কাজ করার সময় নয়, তাই তোমাকে বলিনি। আর এই মুহূর্তে আমার কফির দরকার নেই, তোমার দরকার আছে। বলে জাঙ্কুক তের পেটে ছোট ছোট করে কিস করতে লাগলো। তে একটু সরে আসতে চাইলে জাঙ্কুক আর শক্ত করে জড়িয়ে নিল। তে, চুপ করে বসো, আর চুলগুলো একটু টেনে দাও, আমি তোমার কোলে একটু ঘুমাবো। তে আর কিছু না বলে জাঙ্কুকের কপালে ভালোবাসার পরশ দিয়ে চুলগুলো হালকা করে টেনে দিতে লাগলো। এভাবে দুজন ভালোবাসায় মুড়িয়ে ঘুমিয়ে পড়ল।
জাঙ্কুক ঘরে ঢুকে সুগার পাশে বসলো। জেনি, ভাইয়ের জন্য একটা কফি করে নিয়ে এসো তো। না না থাক, আমি ব্রেকফাস্ট করে এসেছি সবে, সুগার সাথে কথা বলে চলে যাব। হ্যাঁ, কাল জেমিন আমাকে বলেছিল। আসলে মানেটা পরিষ্কার করে বলছি আমি তোমাকে। দেখো, জিমিন আমার একমাত্র বোন, আর ওর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। তাই আমি একটা মিলে ঠিক করেছি জিমিনের আবার বিয়ে দেব। মানে? আর আমি, আমার কি হবে? জিমিন হাসতে হাসতে বলল, ডাফার নাকি তুমি সুগা? ভাইয়া তো তোমার সাথে আমার বিয়ে দিতে চাই। কিন্তু আমাদের বিয়ে তো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু একদম ব্যান্ড বাজিয়ে বিয়ে তো হয়নি সুগা। তাই আমরা ঠিক করেছি একদম নিয়ম কানুন মেনে তোমাদের আবার বিয়ে দেব। আর এখন তুমি অনেক সুস্থ। কিন্তু কোনো কিন্তু নয় সুগা, আমি আর জিমিনকে বাড়ি নিয়ে যাব। 1 সপ্তাহ পর বিয়ে। বিয়ের সাথে জিমিনের বাড়ি যাওয়ার কি সম্পর্ক? না, জিমিন এখানেই থাকবে। বললাম তো, সব নিয়ম কানুন মেনে বিয়ে হবে। তাই তোমাদের দুজনকে 1 সপ্তাহ আলাদা থাকতেই হবে। ঠিক আছে, তোমার বোন তুমি নিয়ে যাও, আমি আটকানোর কি? বেশ, ঠিক আছে। জিমিন, আমি নিচে অপেক্ষা করছি, তুই আয়। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যেতে জিমিন সুগার দিকে এগিয়ে গেল। সুগা, আসলে তুমি সব জানতে, তাই না? কাল আমাকে ইচ্ছা করে বলনি, তাই তো? না মানে আসলে ভাইয়ার ওপর কিছু বলতে পারিনি। আমি তোমাকে বলবো ভেবেছিলাম, কিন্তু নিজের জিনিস গুছিয়ে নাও, যাও। বলে সুগা স্টাডি রুমে চলে গেল। সুগার দিকে তাকিয়ে জিমিন মনে মনে বলছে, এই বৌদির প্লেনের মাঝে না একেবারে ফেসে গেলাম। সুগা অভিমান করেছে তা ভালোই বোঝা যাচ্ছে। জিমিন স্টাডি রুমের দরজায় কয়েকবার ধাক্কা দিয়েছে, কাজ হলো না। সুগা কিছুতেই দরজা খুলল না, বলল ব্যস্ত আছে। জিমিন ব্যাগ গুছিয়ে নিচে এসে জেনিকে বুঝিয়ে দিল কোন ওষুধ কখন দিতে হবে। সব বুঝিয়ে দিয়ে জাঙ্কুকের সাথে বেরিয়ে এলো। কিরে, তোর বিলাই সাহেবের অভিমান হয়েছে বুঝি? একবার দেখাও করলো না ভাইয়া। থাক, সম্পর্কে অভিমান হওয়া ভালো। চল গাড়িতে ওঠ। জাঙ্কুক জিমিনকে বাড়ির সামনে নামিয়ে দেখলো তাই দরজার সামনে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে কিছু জিজ্ঞাসা করার আগে সুগার গাড়ি এসে থামলো। সুগা গাড়ি থেকে নেমে তের দিকে তাকিয়ে বলল, চলতে। জাঙ্কুক আর জিমিন একে অপরের মুখ চাওয়াচাই করছে দেখে সুগা নিজে বলে উঠল, জাঙ্কুক, তুমি যেমন নিজের বোনের বিয়ে দেখোনি, তেমন আমিও আমার বোনের বিয়ে দেখিনি। তাই তাকে নিয়ে যেতে এসেছি। আমার আর জিমিনের বিয়ের দিন তোমরাও বিয়ে করবে, ঠিক আছে? তে গাড়িতে ওঠ। এই না সুগা ভাই, প্লিজ তুমি জিমিনকে নিয়ে যাও। আমার তো আমার কাছেই থাক, ওকে ছাড়া আমার ঘুম আসে না ভাই। প্লিজ, তোর কাজ আমাকে করতে হয় এখন। তুমি এসব পারবে না, প্লিজ ভাই, থেকে রেখে যাও। সুগা একটু ভাব নিয়ে বলে উঠল, মুখ থেকে বেড়ে যাওয়া কথা কখনো ফেরত নেওয়া যায় না। তাছাড়া আমার করে জেনে আছে, কাল আন্টিও চলে আসবে। আশা করি এই 7 দিনের জন্য তোর কোনো প্রবলেম হবে না। তে চল। তেও হাসি মুখে গাড়িতে উঠে বসলো। সুগার গাড়িটা বেরিয়ে গেল। যা, নিয়ে চলে গেল। তোর বড়টা একটা আস্ত শয়তান জিমিন। আমি তোকে নিয়ে এসেছি বলে রিভেঞ্জ নিয়ে নিল। দিনে দুপুরে আমার বউটাকে তুলে নিয়ে গেল। আমার তো মনে হয় যা হয়েছে ঠিক হয়েছে। জিমিন তো হেসে গড়াগড়ি খাচ্ছে। হাসছিস না? ভালো করে হেসে নে। তোদের দুজনকে আমি পরে দেখে নেব। হাই হাই, আমার পরে গেছে আমি ঘুমাবো কি করে?